নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে শীঘ্রই ফ্লাইওভারের কাজ শুরু হবে বললেন বিধায়ক দীপায়ন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ডিএফও মজিবুর কালীরঞ্জন পুত্র কুমারজিৎ। সরকার উদাসীন, কাশীপুরে চাঁদা তুলে ইএনডি বাঁধের কাজে স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী ৩-৪ মাসের মধ্যেই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে ফ্লাইওভারের কাজের সূচনা হবে। কিন্তু কংগ্রেস ফ্লাইওভার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর প্রধান কারণ হলো কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সবাই এ ব্যাপারে আশাবাদী। এছাড়া মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় শিলচরের ৯৯% নাগরিক ফ্লাইওভার নিয়ে সহমত পোষণ করেছেন। কিন্তু শিলচর কংগ্রেসের নেতারা ফ্লাইওভারের বিরোধিতা করছেন। রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবে। সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপায়ন বলেন, সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের পেশ করা ২০২৫-২৬ সালের বাজেট ঐতিহাসিক। এই বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণে ৭০০ কোটি টাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে ১০৫ কোটি, সনবিলের উন্নয়নে ১০০ কোটি টাকা, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপন সহ অনেক ছোট বড় প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক জানান, আগামী বছরের মধ্যে শিলচর রাঙ্গির খালের কাজ সম্পন্ন হবে। তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোড নির্মাণ সহ শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র দেব, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, পিকলু দাস, দেবাশিস সোম প্রমুখ উপস্থিত ছিলেন। পয়েন্ট পর্যন্ত না, রাইটস এর মতে সেটা রাঙ্গিরখাড়ি ইন বিটুইন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট টু নেতাজি স্ট্যাচু সেটা থাকবে, ল্যান্ডিংটা হবে। তো আমি তাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বলবেন আর একটা মানে প্রপোজাল বানিয়ে সেটা যদি বিটি কলেজে নিয়ে ল্যান্ডিংটা করা যায় তাহলে ভালো হয়, কারণ আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের স্ট্যাচুটাকে ক্রস করে আমরা যেতে সক্ষম হব। আর আরেকটি লেগ আমি তাদেরকে বলেছি যে সাউথ পয়েন্ট পর্যন্ত, ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট পর্যন্ত সেখানে নিয়ে যাওয়ার জন্য ওইখানে সেটা আপ ডাউন থাকবে, অর্থাৎ আমরা উপর দিয়ে উঠতে পারবো। আর মেডিকেল কলেজ থেকে যদি আমরা আসি তাহলে সেখানে ডাউনে নেমে যেতে পারবো। তো এইভাবে করে অম্বিকাপট্টিতে তারা যেটা ল্যান্ডিং দিয়েছিলেন, সেটা অম্বিকাপট্টির থেকে যদি আমরা যাই তাহলে যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরের আশেপাশে ল্যান্ডিং দিয়েছিলেন। আমি তাদেরকে বলেছিলাম যে এটাকে আরেকটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে সুভাষনগর যে পয়েন্টটা, সেখানে ল্যান্ডিং দিলে এই এরিয়াটা আফটার এভিকশন অনেক বড় হয়েছে, ৯০-৯২ ফুট হয়েছে রাস্তাটা, সেখানে ল্যান্ডিং দিলে আপ এন্ড ডাউন দুটাই সুবিধা হবে। তো এইভাবে রাইটসকে সাজেশন দেওয়ার পর হয়তো রাইটস সেটাকে প্রিপেয়ার করবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি শিলচরকে ভালোবেসে এই ফ্লাইওভারকে উনি করার জন্য, আর আজকে ২০২৫-২৬ ইংরেজির যে বাজেট, সেই বাজেটে আমরা লক্ষ্য করেছি যে প্রথম পর্যায়ে উনি ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, যার জন্য আন্তরিকভাবে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসী, শ্রদ্ধার জনসাধারণ, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, আমাদের সংঘ পরিবারের সকল এর পক্ষ থেকে আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটের হাত ধরে সোমবার কংগ্রেসে যোগদান করলেন কাছাড়ের প্রাক্তন ডিএফও মজিবুর রহমান চৌধুরী ও কাটিগড়ার ৩বারের বিজেপি বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব সহ অসংখ্য কর্মী। সোমবার জেলার প্রাক্তন ডিএফও মজিবুর রহমান চৌধুরী গুয়াহাটি থেকে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দর অবতরণ করার পর এরপর শতাধিক যানবাহনের র্যালি করে জেলা কংগ্রেস কার্যালয়ে আসেন মজিবুর। জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সভায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটে উপস্থিত থেকে মজিবুর রহমান চৌধুরী ও কুমারজিৎ দেবকে উত্তরীয় পরিয়ে দল বরণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মজিবুর রহমান চৌধুরী জানান, কংগ্রেসের নীতি ও আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগদান করেছেন। তিনি বলেন, তাঁর পূর্বপুরুষরাও কংগ্রেসে থেকে দেশের সেবা করে গেছেন। তিনিও জেলা বন আধিকারিক হিসেবে দীর্ঘদিন জনগণের পাশে থেকে কাজ করেছেন। অবসর গ্রহণের পর সমাজসেবার কথা মাথায় রেখে তিনি আজ কংগ্রেস দলে যোগদান করেছেন।
সমস্যা, বেকারত্ব তো ওইটাই বললাম, চাকরির যেটা সমস্যা, তারপরে দ্রব্যমূল্যে যেরকম আকাশলঙ্ঘী দাম, তারপরে সারা অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে যেখানে ইলেকট্রিক ফ্রি করতেছে, ইলেকট্রিক মিটার, ইলেকট্রিক বিল, বিদ্যুৎ মাসুল যেটা ফ্রি করতেছে 200 ইউনিট, 300 ইউনিট, এইখানে আসামে স্মার্ট মিটার লাগিয়ে গরিব মধ্যবিত্ত পরিবারের লোকগুলাকে শাসিয়ে দুর্গতির মধ্যে, দুরাবস্থার মধ্যে ছেড়ে দিয়েছেন। এর জন্য অর্থনৈতিক দিক থেকেও আসাম অনেক পিছিয়ে পড়ে গেছে। এই জন্য আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের, স্টেট কংগ্রেসের যারা আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে, উনাদের, আজকে তো আমি একজন কর্মী হিসাবে জয়েন করেছি, উনাদের নেতৃত্বে, আর বিশেষ করে আমি আমার সোনাই যে কনস্টিটুয়েন্সি, যে কনস্টিটুয়েন্সিতে আমি বিলং করি, যে কনস্টিটুয়েন্সির আমি ভোটার, সেই কনস্টিটুয়েন্সি আমি মনোযোগ করব। আর সেখানের সামাজিক, আর্থিক এবং বেকারত্ব আর মানুষের অভাব, অভিযোগ, দুর্দশা, এইগুলা লাঘব করতে আমি নিজেকে কি বলি, আমি নিজেকে উদার করে দেব। আর সবার জন্য, সবার ভালো কাজের জন্য, সবার উন্নতির জন্য কাজ করে যাব। এদিকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটে জানান, মজিবুর ও কুমারজিতের হাত ধরে দল আগামীতে আরও মজবুত ও শক্তিশালী হবে। বিজেপির অপশাসন ও ধূসর নীতির বিরুদ্ধে দল 2026-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজেপির স্বৈরাচার থেকে আসামকে মুক্ত করে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও এদিন আশা প্রকাশ করেন তিনি। बड़े खुशी के साथ मैं कहना चाहूंगा कि काटीगोड़ा विधानसभा क्षेत्र के 3 बार के विधायक रह चुके स्वर्गवासी कालीरंजन देव जी के पुत्र कुमारजीत देव जी ने आज कांग्रेस पार्टी का दामन यहां पर थाम लिया है। बीजेपी को अलविदा कहकर आज वो कांग्रेस पार्टी में आए हैं और मजीबुर रहमान जी जो पूर्व डीएफओ रह चुके हैं, उन्होंने भी आज कांग्रेस पार्टी में शिरकत की है। कांग्रेस पार्टी का दामन उन्होंने भी आज इस मौके पर, इस अवसर पर उन्होंने थामा है। कहने की बात यह है कि ये तो शुरुआत है, जैसे जैसे दिन आगे बढ़ेंगे 2026 की तरफ, जैसे धीरे धीरे हमारा कारवां बढ़ते जाएगा, यहाँ पर मौजूद हर कांग्रेस पार्टी के कर्मी को मैं ये कहना चाहूंगा कि फख्र के साथ आप भी सीना तान कर खड़े रह के कहोगे कि अब ये इनकमिंग है, आउटगोइंग हमारा रुक गया। উন্নয়নকামী সরকারের আমলে আজও রাস্তা ও ইএনডি বাঁধের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন কাছাড় জেলার উধারবন্দ কেন্দ্রের কাশীপুর দ্বিতীয় খণ্ড বড়ইগ্রাম এলাকার জনগণ। 2022 সাল থেকে বন্যার সময় এলাকায় হাঁটু জল জমে কাদায় থই থই হয়ে যায়। এতে এলাকাবাসী প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন। এই ইএনডি রাস্তা নিত্যদিন শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা। এই রাস্তা দিয়ে কয়েকটি স্কুলে যেতে হয় পড়ুয়াদের। বর্ষার মরশুমে এই সমস্যা থেকে রেহাই পেতে আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে অবশেষে গ্রামবাসীরা স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে লেগে পড়েছেন। এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত রিয়াজুল হক মজুমদার, কাউসার ফরিদ লস্কর, রেজাউর রহমান, সেবুল হোসেন, মিনাজ হোসেন মজুমদার, এনামুল হোসেন, সফরউদ্দিন লস্কর, কাদির লস্কর, আলিউল ইসলাম লস্কর প্রমুখ নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তারা বলেন, শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই গ্রামের ইএনডি বাঁধ ও রাস্তার সমস্যা দূরীকরণে কোনো ব্যবস্থাই নেয়নি সরকার। তাই বাধ্য হয়ে তারা চাঁদা তুলে নিজেরাই সংস্কারে হাত লাগিয়েছেন। স্থানীয়দের পক্ষে স্থায়ীভাবে এই বাঁধ মেরামত করা সম্ভব নয়, তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করেছেন তারা। যেটা জল ভিতরে ঢুকে, এই ঢোকার ফলে আমাদের বাদ্রিপাড়, কাশীপুর, এরপরে নালগ্রাম, ৬-৭টা গ্রাম প্লাস কাশীপুর চা বাগান, দিগর কাশীপুর, মাঝির গ্রাম, মদ্রিপাড়, উজান বাদ্রিপাড়, বিনবস্তি, বাদ্রি বস্তি, এন্টার এলাকা মানে এই জলে প্লাবিত হয়। এর কারণে আমরা আজকে 2024-এ যেটা ফ্লাড হয়েছে, ফ্লাডে আমরা আবার মানে জলের নিচে গেছি। এর লাগে আমরা গ্রামবাসী আজকে একত্রিত হইয়া এখানে
কিছু নিজের নিজের যেটা খেয়ে 100 গাড়ি খেয়ে 5 গাড়ি খেয়ে 10 গাড়ি যার যত সাম্য মতো আছে দিয়া এখানে আমরা এখানে আমরা মাটি মানে ফিলিং করি আর যে এন্ডির বান্ডে নগদ সাময়িকভাবে আমরা বাঁচার লাগি আর কি, যে আগামী বর্ষার মৌসুমে যদি ফ্লাড আয়তে আমরা বর্ষার ফ্লাডটাকে আমরা বাঁচার লাগি আমরা এটা একটা উপায় আমরা প্রতাহত নিছি। তো আগামী যে যদি সরকারের ফান্ড থেকে বা কোনো স্কিমের আন্ডারে যদি আমরা এই এন্ডির বান্ধের উপরে কোনো স্কিম আয়, সকলের কাছে অনুরোধ করবো যে এই খামগুলো আমরা যেটা মাটি ফলাই আর এই মাটির উপরে যদি খাম করা হয় তো এটা আমরা এটা মনে করি গ্রামবাসী যে আমরা খামের উপরে যদি খাম হয় তাহলে আমরা এটা একটা আজীবন আমরা চিরস্থায়ী মানে একটা সমাধান পাইমু। এই সমাধানের লাগে আমরা সরকারের কাছে প্লাস আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানাই আর যে আমরা এই এলাকারে মানে দৃষ্টি দেওয়ার লাগে যে এই এলাকার যেটা এন্ডির বাঁধ আছে এন্টার এলাকা এই এন্ডির বাঁধগুলারে স্থায়ীভাবে সমাধান করা। এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সোমবার জেলা কমিশনার মারফত ভারতের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা এদিন বলেন, শিক্ষায় কেন্দ্রীয়করণ ঘটানোর উদ্দেশ্যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই পরীক্ষা ছাত্রদের উচ্চশিক্ষা লাভের দ্বার অবরুদ্ধ করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জাতীয় স্তরে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে। গত বছর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল এবং এই পরীক্ষার বাংলা বিষয় ছাড়া বাকি বিষয়ের সেন্টার বরাক উপত্যকার মধ্যে শুধু কাছাড় জেলাতেই রাখা হয়েছিল। আশ্চর্যজনকভাবে বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার বাইরে গুয়াহাটি, তেজপুর, কোকরাঝাড়, ডিব্রুগড় সহ শিলং, আইজল, আগরতলা ইত্যাদি স্থানে স্থাপন করা হয়। এতে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বহু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছতে পারেনি। এছাড়াও পরীক্ষার জন্য যে ফিজ গত বছর এনটিএ ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করা হয় তাও সবার পক্ষে দেওয়া সম্ভবপর হয়নি। এসব থেকেই বোঝা যাচ্ছে যে এই পরীক্ষা আয়োজনের অর্থই হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গন থেকে তাড়িয়ে দেওয়া। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে জাতীয় শিক্ষানীতি শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর অন্যতম পদক্ষেপ হিসেবেই সিইউটি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সিইউটি পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়। এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি আপনলাল দাস, জেলা কমিটির অন্যতম সদস্য অরূপ মালাকার প্রমুখ। এবং আমরা তারপর পরিলক্ষিত করেছি অনেক ছাত্ররা সিইউটি পরীক্ষা দিয়েছে, সিইউটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু ওরা ফর্ম ফিল আপের সময় নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না থাকাতে কিছু ছেলেমেয়েরা 3 সাবজেক্টে বা 4 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পর ওরা ভালো মার্কস নিয়ে পাশ করলেও ওরা কিন্তু সিইউটি আওতায় অ্যাডমিশন পায়নি, ওদের ফর্ম ফিল আপ করতে পারেনি। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জোরালোভাবে দাবি জানায় যাতে এই ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার থেকে বানচাল করবার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠি এবং আমরা মনে করি সিইউটি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। সিইউটি বাতিল না করলে আমরা দেখছি যে হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা যারা কলেজে ভর্তি হবে, সেই ভর্তি হতে গেলে 1 নম্বর প্রথম সিইউটি পরীক্ষা দিতে হলে প্রচুর টাকা খরচ করে সেই সিইউটি ফর্ম ফিল আপ করতে হয়। অনেক সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা সেই ফর্ম ফিল আপের টাকা ভরতে পারে না বলে সেই সিইউটি পরীক্ষা দিতে পারে না, সেই জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের আবারও বলছি, আমাদের ছাত্র সংগঠন এআইডিএসের জোরালো দাবি যাতে সিইউটি পরীক্ষা সম্পূর্ণ অর্থে বাতিল করা হয়, না হয় আমরা ছাত্র সংগঠন এআইডিএসও দুর্বার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। তার অন্যতা আমাদের হাতে পূর্ণ অবস্থা নেই, প্রশাসন তার জন্য। শিলচর হাফলং মহাসড়কের পুঁটিছড়ায় ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল টোলগেটের সার্ভার রুম। রবিবার বিকেলে এই আগুন লাগে। আগুনের দাপট এতটাই ছিল যে কিছু সময়ের মধ্যে পুরো রুমে থাকা সব ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। দায়িত্বে থাকা কর্মী জানান, প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোক ও টোলগেটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর দেওয়া হয় বরখোলা থানায়। পুলিশ সহ অগ্নি নির্বাপক বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। यहाँ पे हल्का सा धुआं हुआ और उसके बाद ऑटोमेटिक इसमें ब्लास्ट हुआ तो पूरा मतलब आग इतना फैल गया जो अंदर जा नहीं पाया, कुछ बचा नहीं पाया। जब तक मैं वहाँ से दौड़ के यहाँ आया इतना देर में ब्लास्ट हुआ पूरा, उसके बाद कुछ नहीं बच पाया। मेरा ऊपर बैग था, लैपटॉप था, सब चल गया। अंदर में कितना नुकसान हुआ है ये बोलो ना। उसका नुकसान तो लाखों से ऊपर हुआ है नुकसान। आगुन कैसे लगा है? शॉर्ट सर्किट अभी बता नहीं सकते कि कैसे हुआ है, क्योंकि मैं आया तो स्मोक हो रहा था, वहाँ आया तो काला धुआं निकल रहा था। जब तक मैं यहाँ दौड़ के आया, जब तक देखता तब तक आग ब्लास्ट हो गया अंदर।
उसके बाद कुछ भी पता नहीं चला कैसे लगा। अंदर क्या ब्लास्ट हुआ? अंदर सर्वर ब्लास्ट हुआ है, सर्वर ब्लास्ट हुआ है, स्टेबलाइजर ब्लास्ट हुआ है, एसी का साइड का ब्लास्ट हुआ है। से या फिर NHI से मेरा हेल्प हुए। मेरा ओरिजिनल कॉलेज का जो भी डॉक्यूमेंट था, मेरा पर्स था, घड़ी था, सब जल गया सर। मेरे पास जो कपड़ा पहना हूँ वही है मेरे पास, इसके अलावा मेरे पास कुछ भी पहनने को नहीं है। अभी जो पर्स था, खाने पीने का पैसा भी नहीं है मेरे पास। শিলচর সৎসঙ্গ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে এদিন সৎসঙ্গ আশ্রমে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের শুভারম্ভ হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বক্তব্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের পরিচালনা কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান, সোমবার শ্রী শ্রী বরদার শুভ আগমন স্মরণ উৎসব উপলক্ষে শিলচর সৎসঙ্গ আশ্রমে পালিত হচ্ছে। এই স্মরণ উৎসবকে ঘিরেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন, এবং সবার সহযোগিতায় আগামী দিনেও যেন এইভাবে স্বেচ্ছা রক্তদান শিবির তারা চালিয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করেন তিনি। কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার দিলওয়ার হোসেন জানান, অন্য কাউকে সবচেয়ে মূল্যবান উপহার যা দেওয়া যেতে পারে তা হলো জীবনের উপহার, অর্থাৎ রক্ত। এটি জীবনের সারমর্ম। তিনি বলেন, আপনার রক্ত একাধিক জীবন বাঁচায় যখন এটি তার উপাদানগুলিতে লোহিত, রক্তকণিকা, প্লাজমা ইত্যাদি বিভক্ত হয়। আজকে শ্রী শ্রী বরদার শুভাগমন স্মরণোৎসব শিলচর সৎসঙ্গ বিহারে পালিত হচ্ছে। এই দিনটিকে উপলক্ষ করে শিলচর সৎসঙ্গ বিহারে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি, এই কার্যক্রমে সহযোগিতা করছেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার। এদের সহযোগিতায় আজকে এখানে এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। আমরা শহরবাসী প্রত্যেকের কাছে আবেদন রাখব যে যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আছেন তারা আজকের এই শিবিরে দয়া করে যোগদান করবেন, এবং এটা একটা মানবতার সাহায্যার্থে একটা কার্যক্রম, এবং এইটা যত প্রসারিত হয়, স্বেচ্ছা রক্তদান শিবিরের ভাবনাটা যত দূর প্রসারিত হয় মানুষের মনে, ততই মানুষের মঙ্গল। সেই মঙ্গল প্রক্রিয়ায় আমরা সামিল হয়েছি। আমরা আশা করছি ভবিষ্যতেও এই কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো। প্রতি বছর আমাদের কর্মসূচি রয়েছে, আজকে শুরুয়াত হলো, ভবিষ্যতে প্রতি বছরে যাতে আমরা এই কর্মসূচি পালন করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। সবাইকে আমাদের শুভেচ্ছা। প্রকৃতির ভয়াবহ রূপ, একদিকে শিলাবৃষ্টি, অন্যদিকে বজ্রপাত। কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের ডলু জিপির কালীনগর চা বাগানে গত রাতে 12টা নাগাদ যখন কেউ ঘরে ছিল না তখন হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে দেবব্রত নাথ নামের এক ব্যক্তির ঘরে যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা বিদ্যুতের তার, ফ্যান ও লাইট সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। হোলির উৎসবের জন্য গোটা পরিবারের লোক গ্রামের পাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। পরিবারের সন্দেহ ঘরের পাশে থাকা একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শেই ঘটনাটি সংঘটিত হয়েছে। এ নিয়ে পরিবারের লোকেরা বরখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তারা এপিডিসিএল কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। ঘটনাটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে শীঘ্রই সরকারি সহায়তা প্রদান করার দাবি জানান পরিবারের সদস্যরা। সামনে লাইনের কিছু প্রবলেম আছে, এখন লাইনের প্রবলেম থেকে এই ঘটনা হলো নাকি বড় 3 লাইনের একটা লাইন আছে, উপরে নিচে আমরা সার্ভিস লাইন আছে, ওইটা প্রায় সময় এটার সঙ্গে শর্ট হয়। একবার আমরা জানাইছি সব লাইনম্যানগুলোর, তারা তো এই কাজটা আর করিয়া দেয় নাই। এটার কারণে হইতে পারে, এইখানে মধ্যে একবার কিছুদিন আগে তারটা যখন টাচ হয়েছিল, টাচ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরে পুরো আর্থিং হয়ে গেছিলো। একজন লাইনম্যান কিনারে আসিল, দেখাইছি ফোন করে, আওয়ার পরে লাইনটা ছুটাইয়া দিছে, দেওয়ার পরে শর্টটা ভাঙছে। তারপরে এরা কাজকর্ম করে ইয়ে করলো, কিন্তু কোনো কাজ ইউজ করে নাই। না করাতে কালকে আবার এই ঘটনাতে যখন বাস করছিল তখন সম্পূর্ণ ওয়ারিং শর্ট হয়ে সম্পূর্ণ ওয়ারিং জ্বলিয়ে গেছে। 40-45 মিটার জায়গা হবো আমার পিলার থেকে ঘর পর্যন্ত যেটা লাগছে, এটা জিআই তার পর্যন্ত খুঁজিয়ে পাওয়া গেছে না। ছোটো ছোটো আধা ইঞ্চি মতো পিছিয়ে সব উড়িয়ে গেছে। পাওয়ারটা 12:30টার দিকে ঘটনা হয়েছে। তখন তো আমরা কেউ ঘরে ছিলাম না, পাশের বাসাতে ছিলাম। কালকে হোলি উপলক্ষে এখানে নিমন্ত্রণ ছিল, পাশের বাসাতে ছিলাম। তখন এই বাস করার পরে যখন সারাদিন ধুমায় অন্ধকার হয়ে গেছে, ঘর থেকে বাইরেছি, বাইরানোর পরে দেখা যায় যে পুরা অন্ধকার। কী ব্যাপার। তারপরে ঘরে হওয়ার পরে দেখা যায় যে ঘরের টিন ফাটা হয়ে গেছে, একদম ওয়েল্ডিংয়ে জ্বালাইলে যেইভাবে জ্বলে সেইভাবে জ্বলিয়ে গেছে। আর লাইনের তো কোনো ইয়েই নেই, সম্পূর্ণ লাইন ঘরের শর্ট। সম্পূর্ণ পরিবারে আসলাম 6 জন ছিলাম কালকে ঘরে। 6 জনের মধ্যে ঘরে কেউ নেই, পাশের ঘরে ছিলাম। পাশের ঘরে ইনভার্টার ছিল, রাত্রে খাওয়া হোলি উপলক্ষে।
তারপরে এই ঘটনা ঘটছে। ঘটনা আবার পরে তো তখন চারিদিক ধুমা ঘর হওয়ার পরে ঘর খোলার পরে এই দেখি তো পুরো নিজেরই ঘরের সম্পূর্ণ জিনিস নষ্ট হয়ে গেছে। আইরংমারায় বিনামূল্যে নার্ভ চিকিৎসা শিবিরে 125 জন রোগীর সফল চিকিৎসা সম্পন্ন হলো 16 মার্চ। এদিন শিবিরে রোগী দেখেন ডক্টর সম্বুদ্ধ ধর। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও মাটি এনজিওর উদ্যোগে ফার্স্ট কিওর নার্ভ চিকিৎসা শিবির সফলভাবে সম্পন্ন হলো আইরংমারায়। শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর সম্বুদ্ধ ধরের তত্ত্বাবধানে 125 জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। এদিন চিকিৎসা শিবিরে উপস্থিত রোগীরা মাইগ্রেন, স্নায়বিক ব্যথা, নার্ভের দুর্বলতা ও স্পাইনাল সমস্যার জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এদিন স্থানীয় সমাজসেবী নির্মলেন্দু দেব ও অন্যান্য রোগীরা এই উদ্যোগকে একটি আশীর্বাদ বলে অভিহিত করেন। অন্যদিকে 70 বছর বয়সী বাসন্তী দেবী জানান, আমার দীর্ঘদিনের কোমরের ব্যথা ছিল, আজকে চিকিৎসা শিবিরে এসে বুঝতে পারলাম সমস্যার মূল কারণ নার্ভ সংক্রান্ত। ডাক্তারবাবুর পরামর্শ পেয়ে আমি অত্যন্ত উপকৃত হয়েছি। শিবিরের আয়োজক মাটি এনজিওর সম্পাদক অমিতাভ দেব, সহ সম্পাদক ডাক্তার বিজয় দাস ও সমন্বয়কারী বিশু দেব জানান, ভবিষ্যতে আরও শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। এখানে স্বাস্থ্যই সম্পদ এই বার্তাকে সামনে রেখে ফার্স্ট কিওর নার্ভ চিকিৎসা শিবির আজ শতাধিক মানুষের মুখে হাসি ফুটে। নমস্কার সবাইকে। এই অঞ্চলে আমি প্রথমবার ক্যাম্প করতে আসলাম। আমরা প্রতি মাসেই ক্যাম্প করি বিভিন্ন জায়গায়, মাসে 2টো করে ক্যাম্প করি এবং এই আমাদের নিউরো ক্যাম্প যেটা আমরা মিজোরাম, ত্রিপুরা, বরাকভ্যালির বিভিন্ন ডিস্ট্রিক্টে, ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে, মিজোরামের ডিস্ট্রিক্টে আমরা করেছি। প্রায় সব জায়গায় কভার হয়েছিল। এই অঞ্চলে আমাদের বাকি ছিল, তো আজকে আসলাম এবং আমরা রোটেশনে আবার আসবো এখানে। তো যতজন পারি আজকে পেশেন্ট দেখে যাব। ধন্যবাদ। আগামী 30 মার্চ শিলচর বঙ্গভবনের নাথবৃন্দ সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও নাথবৃন্দ সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় আগামী 30 মার্চ বঙ্গভবনে বিকেল 5টা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অনল চট্টোপাধ্যায়, প্রশান্ত দে রায়, অপর্ণা ভট্টাচার্য প্রমুখদের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর আয়োজিত করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কার্যকরী সভাপতি বাসুদেব ভট্টাচার্য। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী, উপসভাপতি প্রশান্ত কিশোর দাস, সমর বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনুপম মণ্ডল, কোষাধ্যক্ষ সোমনাথ গুপ্ত, সমুজ্জ্বল ভট্টাচার্য প্রমুখ। আগামী 30 মার্চ রোববার স্থানীয় বঙ্গভবনে প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠান। নাথবৃন্দর এই সন্ধ্যায় আমি বিশেষ করে সঙ্গীত পিপাসু বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা আসবেন, এসে শাস্ত্রীয় সঙ্গীতের এই আমাদের এই প্রচেষ্টাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। আগামী 30 মার্চ রোববার সন্ধ্যা 5টায় বঙ্গভবন শিলচর। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। শিলচরে শীঘ্রই ফ্লাইওভারের কাজ শুরু হবে বললেন বিধায়ক দীপায়ন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ডিএফও মজিবুর কালীরঞ্জন পুত্র কুমারজিৎ। সরকার উদাসীন, কাশীপুরে চাঁদা তুলে ইএনডি বাঁধের কাজে স্থানীয়রা। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।